আসসালামু আলাইকুম, আমি আয়শা বায়োলজি কেয়ার থেকে আয়শা। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমি যারা তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ 25 সালে তাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদের একটা চমৎকার বায়োলজির সাজেশন নিয়ে চলে আসছি। এই সাজেশনটা দুই ক্যাটাগরির স্টুডেন্টদের জন্যই অনেক বেশি ইফেক্টিভ। ঠিক আছে, যারা তোমরা সারা বছর বায়োলজি খুব ভালো করে পড়াশোনা করেছো তাদেরকে এই সাজেশন 100তে 100 পেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এবং যারা তোমরা সারা বছর তেমন কিছুই পড়াশোনা করোনি, এখন সামনে পরীক্ষা, ভীষণ চিন্তায় আছো, হ্যাঁ, যে কিভাবে বায়োলজিতে পাস করা যায়, অথবা কেউ কেউ ভাবছো কিভাবে অ্যাটলিস্ট 80 পাওয়া যায়, এই ভিডিওটা তাদের জন্য। তাহলে এই ভিডিওটার মধ্যে কি আছে? এই ভিডিওটার মধ্যে বায়োলজির সাজেশন আছে, এবং সাজেশনটা ফলো করবে কারা? উভয় পক্ষ। যারা তোমরা সারা বছর খুব ভালো করে পড়েছো কিন্তু 100তে 100 পেতে চাও, তারাও ফলো করবা, কারণ তাদেরকেও সেইভাবে সাজেশনটা বোঝানো হবে, দেওয়া হবে, বলা হবে তাদের জন্য। এবং যারা তোমরা খুব চিন্তায় আছো, দুশ্চিন্তায় আছো, হ্যাঁ, মানে বায়োলজিতে বরবাদ হতে চাও না, ঠিক আছে, যে আমি তো না পড়লে হয়ে যাব, আমি পাস না করলে বরবাদ হয়ে যাব, ঠিক আছে, তাদের বরবাদের হাত থেকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ এই সাজেশনটা কাজ দিবে। তাহলে খুব মনোযোগ সহকারে সাজেশনটা একটু ফলো করবে। প্লিজ টেনে সাজেশনটা দেখার চেষ্টা করো না, কারণ এই 15-20 মিনিটের একটা সাজেশন আশা করছি তোমাদের জীবনটাকে পাল্টে দিবে ইনশাআল্লাহ প্রিপারেশনের জন্য। এবং আমি যে সাজেশনটা তৈরি করেছি এইটা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করা। এটা আমার মনের মতন সাজেশন না, মানে আমি মন থেকে যা আসলো ইচ্ছা মতন তাই সাজেশনে দিয়ে দিলাম, এটা কিন্তু না। আমি 20 সাল থেকে এই পর্যন্ত, হ্যাঁ, অ্যানালাইসিস করে দেখেছি যে আসলে বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছে, ওই প্রশ্নের আলোকেই কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে। এবং আমি কনফিডেন্ট, আল্লাহর রহমতে আমার মনে হয়েছে, আমি বিশ্বাস করি যে এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ তোমরা যারা ভালো তারা তো 100তে 100 কমন পাবে ইনশাআল্লাহ, 100% সিকিউ কমন পাবে। এবং যারা তোমরা একটু দুর্বল স্টুডেন্ট, সারা বছর কিচ্ছু পড়াশোনা করনি, তারাও তোমরা কিন্তু 80 মার্কস অনায়াসে পেয়ে যাবে। তাহলে সাজেশনে আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার রেখেছি, আমি একটু মানে সাজেশনটা তোমাদেরকে বুঝায় বলি, তোমাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে প্রথম চ্যাপ্টার রেখেছি, প্রথম অধ্যায়, এবং আমরা দেখবো যে প্রথম অধ্যায় থেকে কিন্তু বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে, এবং 23 সালেও কিন্তু এখান থেকে চমৎকার কিছু প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসেছে। ঠিক আছে, এখানে অধ্যায় যে জীবন পাঠ, এখান থেকে কিন্তু সবাই পড়বা। তোমরা যারা ভালো সারা বছর পড়াশোনা করেছো, অথবা তোমরা যারা পাশ করতে চাও, পাশ বলে কোনো শব্দ নাই, মানে 80 পেতে চাও, তারাও কিন্তু এই প্রথম অধ্যায়টা খুব সুন্দর করে ফলো করবা। তাহলে প্রথম অধ্যায় তুমি কি পড়বা? প্রথম অধ্যায়ে যে 5টি রাজ্য আছে না, এই 5টি রাজ্য তুমি খুব সুন্দর করে পড়বা। এই অংশ থেকে একটার সাথে আরেকটা তুলনা খুব ভালো আসে। যেমন চিত্র দিয়ে আসতে পারে যে উদ্দীপকের কোন মানে উদ্দীপকে কোন রাজ্যকে বলা হচ্ছে বা সেই রাজ্যের বৈশিষ্ট্য, অথবা দুইটা রাজ্যের জীব দেওয়া হয়েছে, সেই দুইটা জীবের রাজ্যের তুলনামূলক আলোচনা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। দেখা যাচ্ছে ফানজাই আর প্রোটিস্টার মধ্যে তুলনামূলক আলোচনা আসলো, অথবা দেখা যাচ্ছে প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা আসলো। এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে ইনশাআল্লাহ। তারপরে দেখো নামকরণ। এই নামকরণটা কিন্তু দুইভাবেই আসতে পারে। দেখা যাচ্ছে উদ্দীপকে কোনো একটা প্রাণীর নাম দিয়ে দেওয়া হয়েছে, অথবা কোনো উদ্ভিদের নাম দিয়ে দেওয়া হয়েছে, এবং তোমাকে বলা হচ্ছে যে উদ্দীপকের উদ্ভিদটির নামকরণ করবে তুমি কিভাবে, বা জীবটির নামকরণ তুমি করবে কিভাবে। তখন আমাদের কি করতে হবে? ওই যে দ্বিপদ নামকরণ, ওই পয়েন্টগুলো খুব সুন্দরভাবে লিখতে হবে। আশা করছি এই যে চ্যাপ্টারটা, এই প্রথম অধ্যায়টা, এইটা কিন্তু তোমাদের দুই দলের জন্যই ইফেক্টিভ। যারা তোমরা 100% মার্কস পেতে চাও তাদের জন্য, এবং যারা তোমরা 80 পেতে চাও তাদের জন্য। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই পড়বো, এই চ্যাপ্টারটা আমরা সবাই পড়বো, এটা আমাদের সবার জন্য, এই চ্যাপ্টারটা আমাদের সবার জন্য। আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের 2 নাম্বার চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলি। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম 2 নাম্বার চ্যাপ্টারটা দারুণ ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে, প্রত্যেকটা বোর্ডে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে, একই প্রশ্ন ঘুরায় ফেরায় এসেছে, বারবার এসেছে, হ্যাঁ, এবং 23 সালেও কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, যেহেতু তোমরা 25 সালের পরীক্ষার্থী, তার
তার মানে 23 সালটাকে একটু বেশি হাইলাইট করতে হবে। এবং এই চ্যাপ্টারটাও কিন্তু তোমরা 2 দলই পড়বা, মানে যারা 100তে 100%ই কমন পেতে চাও এবং যারা তোমরা 80% মার্কস পেতে চাও। এখান থেকে আমরা ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এই 3টা অঙ্গাণু খুবই সুন্দর করে পড়ব। মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়ার কাজ, ক্লোরোপ্লাস্টের গঠন, ক্লোরোপ্লাস্টের কাজ এবং জীবজগতে এই 2 অঙ্গাণু কিভাবে ভূমিকা রাখে জীবজগৎ রক্ষা করতে, হ্যাঁ এই ধরনের প্রশ্ন চলে আসে, বা কোনটি অধিক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং নিউক্লিয়াস থেকেও কিন্তু প্রশ্ন আসে যে নিউক্লিয়াসের গঠন বর্ণনা চায় আর কি, বা কাজ চায়, বা নিউক্লিয়াসের মধ্যে বংশগতি যে বস্তুটা আছে সেটার গঠন চায়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে অহরহ এসেছে। এই 3টা টপিক কিন্তু বাদ দেওয়া যাবে না, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস পড়তে হবে। আমাদের নিউরনের গঠনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোতে নিউরনের গঠন অনেক এসেছে এবং নিউরনের কাজও এসেছে। এইটা আমাদের পড়তে হবে। 3 ধরনের পেশি টিস্যু আছে না, মসৃণ, অমসৃণ এবং হৃৎপেশি, এই 3 ধরনের পেশি খুব সুন্দর করে পড়বা। মসৃণ অমসৃণের মধ্যে পার্থক্য আসতে পারে, বা 3 ধরনের পেশির তুলনামূলক আলোচনা আসতে পারে, অথবা হৃৎপেশিকে কেন বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বলা হচ্ছে এইটাও আসতে পারে, অথবা কোনো বিশেষ অংশকে হাইলাইট করে, ইন্টারনাল বা এক্সটার্নাল অংশকে হাইলাইট করে বললো যে উদ্দীপকের অংশটি হ্যাঁ কোন মানে পেশি টিস্যুকে তোমার উপস্থাপন করছে বর্ণনা করো, এইভাবে মানে আমরা পেশি টিস্যু সম্পর্কে পড়ব। এবং দেখো এখানে তোমার প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এটাও কিন্তু 23 সালে এসেছিল, তাই এখান থেকেও পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। জাইলেম এবং ফ্লোয়েমের বিভিন্ন উপাদান আমাদের পড়তে হবে। জাইলেমের বিভিন্ন উপাদান পড়ার জন্য আমাদের ট্রাকিট এবং ভেসেল পড়তে হবে, এটা কিন্তু বেশ সহজ। আর ফ্লোয়েমের বিভিন্ন উপাদান পড়ার জন্য আমাদের সঙ্গী কোষ এবং কি করতে হবে, সঙ্গী কোষের সাথে সিভ কোষ বা সিভ নল এটা পড়তে হবে। তাহলে এইটা কিন্তু আমাদের সবার জন্য, এটা আমরা সবাই পড়ব। আমরা যারা 100তে 100 পেতে চাই তারাও আমরা এটা পড়ব, আমরা যারা 80% মার্কস পেতে চাই তারাও পড়ব। এবং ভালো করে খেয়াল করবা যে উদ্দীপক থেকে কিন্তু 3 এবং 4 দিতেই হবে, এবং আমি কিন্তু বিশেষত সেই 3 এবং 4কেই হাইলাইট করে এই প্রশ্নগুলো করেছি। 1 আর 2 তো এটা বিভিন্ন জায়গা যেখান সেখান থেকে দিতে পারে, তবে আমার বিশ্বাস এই টপিকগুলো পড়লে তোমাদের 1 এবং 2ও ইনশাল্লাহ ভালোভাবে মনে থাকবে। তারপরে আমাদের সেন্ট্রাল কেন বিভাজিত হয় না, এই ধরনের প্রশ্ন 2 নাম্বারের জন্য আসতে পারে। তাহলে আমাদের 1 এবং 2 এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এই 2টা চ্যাপ্টার আমরা সবাই পড়বো। তাহলে 1 এবং 2 আমরা এই 2টা চ্যাপ্টার সবাই পড়বো, ঠিক আছে। তারপরে দেখো আমি কিন্তু এখানে 3 নাম্বার চ্যাপ্টার দিইনি, কারণ 3 নাম্বার চ্যাপ্টার থেকে 1-2 প্রশ্ন এসেছে, তো 1-2 এর জন্য তুমি প্রশ্ন পড়তে পারো, 3-এর জন্য 3-4-এর জন্য আমি প্রশ্ন অ্যানালাইসিস করে খুঁজে পাইনি, তাই আমি দিইনি। বাট যদি কেউ অনেক ভালো সারা বছর পড়ে রেখেছো তাহলে তারা মাইটোসিসের বিভিন্ন ধাপ, মাইটোসিসের হচ্ছে তোমার গুরুত্ব, মিওসিসের গুরুত্ব এবং পার্থক্য, এই জিনিসটা পড়তে পারো। তবে এটা সবার জন্য না, যারা 100তে 100 পেতে চাও তাদের জন্য। 4 নাম্বার অধ্যায় এটাও কিন্তু তোমরা যারা মানে 100তে 100 পেতে চাও এবং তোমরা যারা 80% মার্কস পেতে চাও তাদের জন্য। তাহলে আমরা 1 নাম্বার সবার জন্য, 2 নাম্বার সবার জন্য, 4 নাম্বার সবার জন্য। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো 4 নাম্বার চ্যাপ্টার জীবনী শক্তি। আমাদের এই চ্যাপ্টারের যে প্রশ্নটা খুব বেশি আসে, বারবার আসে এবং উদ্দীপক দিয়ে আসে, চিত্রের মাধ্যমে আসে, সেটি হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। এবং আলোক পর্যায়ে ওই যে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, এই মানে সমীকরণটা দেখিয়ে 8-10 লাইনের মতন লিখতে হবে। হ্যাঁ, এইটা ঘুরে ফিরেই আসছে বিভিন্ন বোর্ডে, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে দেখো সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে যেখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, সেটার যে গতিপথ আছে C3 এবং C4, এই গতিপথটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কখনো অন্ধকার পর্যায়ে আসতে পারে, আবার কখনো আলোক পর্যায়ে আসতে পারে। তার মানে প্রশ্নটা একটু ইনায় বিনায় ঘুরায় দিবে, হয় আলোক দিবে না হলে অন্ধকার দিবে, 2টা একসাথে দিবে না, কারণ 2টা তো অনেক বড় হয়ে যায় একসাথে দিলে, তাই যে কোনো একটা দিবে। এই 2টা প্রশ্ন পড়ার চেষ্টা করবো, অবশ্যই যে কোনো একটা কমন পাবা। শ্বসনের ক্ষেত্রে কিন্তু সবাত শ্বসন এবং অবাত শ্বসনের ধাপগুলো পড়তে হবে। দেখা যাচ্ছে সবাত শ্বসনের প্রথম ধাপটা চাইতে পারে গ্লাইকোলাইসিস, অথবা সবাত শ্বসনের যে ধাপগুলি মাইটোকন্ড্রিয়াতে ঘটে সেগুলো চাইতে পারে, যেমন তোমার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই অংশগুলো কিন্তু তোমার আসতে পারে। ওকে, এবং এই অংশগুলো আসলে আশা করছি তুমি পারবে। অবাত শ্বসনের 2টা ধাপ আছে, এটাও আসতে পারে।
অবাত এবং সবাতের মধ্যে পার্থক্য এবং জীবজগতে শ্বসন এবং সালোক সংশ্লেষণ উভয়ের গুরুত্ব আলোচনা করো। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় আসে। তার মানে এটাও আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং সবাত শ্বসনের যে বিভিন্ন ধাপ, 4টা ধাপ, এই ধাপটাকে 2টা ভাবে প্রশ্নে আসতে পারে। একটা হচ্ছে চিত্রের মাধ্যমে বর্ণনা, আরেকটা হচ্ছে শুধুই ছক। তাহলে আশা করছি তোমরা এই চ্যাপ্টারটাও সবাই পড়বে, মানে যারা তোমরা 100তে 100 পেতে চাও এবং যারা তোমরা 80% মার্কস পেতে চাও তারা সবাই পড়বে। তাহলে এটা আমরা সবাই পড়বো, আমাদের সবার জন্য এই চ্যাপ্টারটা সমানভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আমরা চলে যাই পরের চ্যাপ্টার, এটা হচ্ছে 5ম চ্যাপ্টার। আচ্ছা, আমাকে বলো তো 5ম চ্যাপ্টারটা কেমন লাগে? 5ম চ্যাপ্টারটা অনেক কঠিন নাকি? কেউ কেউ বলে 5ম চ্যাপ্টার অনেক কঠিন, আবার অনেকেই বলে 5ম চ্যাপ্টার অনেক ইজি। তো এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে এখানে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। বিএমআর এবং বিএমআই, এই বিএমআর এবং বিএমআই এখান থেকে অঙ্ক আসে এবং ওই অনুপাতে বলা হবে যে তাকে কি ধরনের খাবার খেতে হবে, কি ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে, এই ধরনের একটা প্রশ্ন তুমি পেতে পারো। এবং খাদ্য পরিপাক কিভাবে পাকস্থলিতে এবং ক্ষুদ্রান্তে হয়, সমীকরণ দিয়ে ব্যাখ্যা, হ্যাঁ এই জিনিসটা অনেক বেশি আসে, এনজাইমের ক্রিয়া এগুলো। তারপরে তোমার খাদ্য পিরামিড, দেখা যাচ্ছে উদ্দীপক দিয়ে বিভিন্ন খাবার দিয়ে দিল, খাবারগুলোকে পিরামিডে সাজাতে হবে। শর্করা কোথায় থাকবে, কোন স্তরে, লিপিড কোন স্তরে, প্রোটিন কোন স্তরে, এই জিনিসগুলোকে তোমাকে স্তরে স্তরে সাজিয়ে পিরামিডের মতন করতে হবে। এটাও কিন্তু বিগত বছরগুলোতে এসেছে। হ্যাঁ, পরিপাকে বিভিন্ন এনজাইমের ভূমিকা, যেমন আমরা লিপিড জাতীয় খাবারকে ভাঙতে কোন এনজাইম ব্যবহার করি, প্রোটিনকে, কার্বোহাইড্রেটকে, এই ধরনের। এবং যকৃৎ ও অগ্ন্যাশয়ের ভূমিকা আসে কিন্তু, হ্যাঁ এসেছে বিগত বছরগুলোতে, যে পরিপাকে যকৃৎ কী ধরনের কাজ করে এবং অগ্ন্যাশয় কী ধরনের কাজ করে। স্থূলতা, এটা স্থূলতা অবেসিটির সাথে বিএমআই এর একটা সম্পর্ক আছে, ম্যাথ এখান থেকে আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, এই চ্যাপ্টারটা তোমার যদি খুব খারাপ লাগে, তোমার যদি পড়তে ভালো না লাগে, যারা 80% মার্কস পেতে চাও, যদি এই চ্যাপ্টারটা পড়তে না চাও স্কিপ করতে পারো। হ্যাঁ, যারা 100% মার্কস পেতে চাও তারা কিন্তু পরীক্ষাতে যাওয়ার আগে এই চ্যাপ্টারটা দেখে যাবা। তাহলে এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্টের তালিকায় রয়েছে। হ্যাঁ, 5ম 6ষ্ঠ নাম্বার যে চ্যাপ্টারটা, এটা কিন্তু তোমরা সবাই পড়বা, ঠিক আছে? এটা সবার জন্য, কারণ আগের চ্যাপ্টারের চাইতে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইজি। এখানে যে রক্ত আছে না, 3 ধরনের রক্তকণিকা, রক্তের কাজ, এটা বিস্তারিতভাবে পড়তে হবে, মানে রক্ত নিয়ে বিস্তারিত পড়তে হবে, ঠিক আছে? এবং শ্বেত রক্তকণিকার অস্বাভাবিকতায় যে ডিজিজটা হয়, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, এটা সম্পর্কে একটু ছোট একটু রিডিং দিয়ে চলে যাবে, ইনশাল্লাহ লক্ষণ টক্ষণ বা বিভিন্ন আসতে পারে। হৃৎপিণ্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। হৃৎপিণ্ডের একটা চিত্র চাইতে পারে লেবেলিং সহকারে, বা হৃৎপিণ্ডের গঠন চাইতে পারে, বা হৃৎপিণ্ডের মাধ্যমে মানবদেহে কীভাবে রক্ত পরিবাহিত হয়, এই প্রশ্নটা আসতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ব্লাডের সাথে রিলেটেড হচ্ছে ব্লাড গ্রুপ, মানে ব্লাড গ্রুপিং কিভাবে করা হয়, অথবা এবিকে কেন সর্বজনীন গ্রহীতা, ও ব্লাড গ্রুপকে কেন সর্বজনীন দাতা বলা হয়, এই বিষয়গুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তার মানে এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবং লাস্টে দেখো প্রসেদন, এটা অনেকবার আসছে, যে প্রসেদন প্রক্রিয়াটা কিভাবে হয়, কত প্রকার, তারপরে তোমার হচ্ছে প্রসেদন একটা অতি প্রয়োজনীয় অমঙ্গল, এই ধরনের প্রশ্ন আসে। এবং সর্বোপরি এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে পানির পরিশোষণ, কিভাবে পানি পরিশোষিত হয়। মানে তুমি যদি এই চ্যাপ্টারটা পড়তে পারো একবার, তাহলে আশা করছি এই চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন কমন পাবে। এটা কিন্তু সবার জন্যই পড়বা, ঠিক আছে? এটা সবার জন্যই পড়বা, এটা পড়লে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো থেকে তোমার কমন চলে আসবে। 7ম চ্যাপ্টারটা সবাই পড়বা না, 7ম চ্যাপ্টারটা শুধুমাত্র যারা 100তে 100 পেতে চাও তারাই পড়বা। শোনো, 100তে 100 যারা পেতে চাও তারা তো সব চ্যাপ্টারই পড়বে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বে। কিন্তু যারা 100তে 100 পেতে চাও না, এই মুহূর্তে তাদের মানে দরকার নাই, বা প্রিপারেশন খুবই খারাপ, তাদের 80% মার্কস পেতে হবে, তারা কিন্তু সবগুলো পড়বা না। আমি যেগুলো বলবো শুধু সেগুলোই পড়ে যাবে, ইনশাল্লাহ তুমি কমন পাবা। দেখো, যারা খুবই বেশি পড়াশোনা করেছো তারা যদি পড়তে চাও, 7ম চ্যাপ্টার থেকে ফুসফুসের গঠন এবং কাজ, গ্যাসীয় পরিবহন এবং ডিজিজের মধ্যে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষা, এই অংশগুলো স্টাডি করে চলে যাও। 8ম চ্যাপ্টারটা সবার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, সবার জন্য, এবং এই চ্যাপ্টারটা খুবই সুন্দর, খুবই মজার একটা চ্যাপ্টার।
এখান থেকে প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে বৃক্কের গঠন বা নেফ্রনের গঠন, এই দুইটা থেকে একটা আসবে। এবং তোমার বৃক্ক বিকল হলে কি করণীয়, ডায়ালাইসিস, এটা অনেক বেশি আসে। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, বা বৃক্ক বিকল হলে আমাদের কি করণীয় বা ডায়ালাইসিস, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। এটা অনেক অনেক সুন্দর একটা চ্যাপ্টার, এটা সবাই পড়বা এবং এটা খুবই ভালো একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ওকে, নবম চ্যাপ্টার, এই নবম চ্যাপ্টার কিন্তু সবাই পড়বে না। নবম চ্যাপ্টারটা যারা 100% মার্কস পেতে চাও শুধু তারা পড়বে। কোন কোন প্রশ্ন দেখে যাবা, যেমন চলনে পেশির ভূমিকা, হ্যাঁ কিভাবে পেশি ভূমিকা পালন করে, টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্য, সাইনোভিয়াল অস্থি সম্বন্ধী সম্পর্কে তারা ডিটেল পড়বে আর কি, ঠিক আছে, গঠন সহকারে প্রকারভেদ সব কিছু পড়বে। আর এখান থেকে তোমার যে ডিজিজ দুইটা আছে, অস্টিওপোরোসিস এবং আর্থ্রাইটিস, এই দুইটা জিনিস পড়বে। তাহলে এখানে শুধুমাত্র 8 নাম্বার চ্যাপ্টারটা যারা তোমরা পাস করতে চাও, 80% মার্কস পেতে চাও, তারা 8 নাম্বার চ্যাপ্টারে এই টপিকগুলো পড়বা, ঠিক আছে। আর 7 নাম্বার 9 নাম্বার এগুলো পড়বা না। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে 10ম অধ্যায়টা, এটাও তোমরা যারা 80% মার্কস পেতে চাও তাদের পড়ার দরকার নাই। হ্যাঁ, তোমরা এই 10ম অধ্যায়ে দেখা যাচ্ছে যারা 100তে 100% মার্কস পেতে চাও তারা এই প্রশ্নগুলো পড়বা। মস্তিষ্কের একটা সুন্দর পিকচার আছে, ওটা লেবেলিং সহকারে ওটা আসতে পারে, অথবা এখান থেকে বিভিন্ন হরমোনের প্রভাব আসতে পারে, ইনসুলিনের গুরুত্ব আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু সবাই পড়ছো না, মানে যারা 100তে 100% মার্কস পেতে চাও তারাই শুধু পড়ছো। 11 নাম্বার চ্যাপ্টার, এটা কিন্তু সবার জন্য, হ্যাঁ এটা তোমরা সবাই পড়বা। যারা 80% মার্কস পেতে চাও তারা এটা পড়বে, যারা 100% মার্কস পেতে চাও তারাও পড়বে। বিগত বছরগুলোতে এই প্রশ্নগুলোই এসেছে বারবার। স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন, পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা পড়তে হবে। নিষেকের গুরুত্ব এবং নিষেকের পরবর্তী ধাপ, ভ্রূণের পরবর্তী ধাপ, ভ্রূণ বিকাশের, এগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে অমরার গুরুত্ব, মানে অমরা কিভাবে মা এবং সন্তানের মধ্যে যোগসূত্র স্থাপন করে, কি ধরনের ভূমিকা রাখে। এবং এইডস এই রোগটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে। এবং পরাগায়ন ভালো করে পড়বে, স্বপরাগায়ন, পরপরাগায়ন, কোনটির কি বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, কোনটি অধিক সুবিধাজনক, কোনটি বেশি অসুবিধাজনক, এগুলো। এবং পরাগায়নে দলমণ্ডলের কি ধরনের ভূমিকা আছে, স্ত্রীস্তবকের, পুংস্তবকের, এই প্রশ্নগুলো পড়বা। তাহলে এটা কিন্তু সবার জন্য। লাস্ট আরেকটা চ্যাপ্টার আছে যেটা সবার জন্যই ইম্পর্টেন্ট, সবাই এই চ্যাপ্টারটা পড়বে, যারা 100তে 100 পেতে চাও তারাও, যারা 80 পেতে চাও তারাও। সেটি হচ্ছে তোমার 12 নাম্বার চ্যাপ্টার। 12 নাম্বার চ্যাপ্টারে দেখো সুন্দর করে দেওয়া আছে এখানে ডিএনএর গঠনটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিএনএর গঠন এটা আসবে পরীক্ষাতে বা আসতে পারে ইনশাল্লাহ। ডিএনএ রেপ্লিকেশনটা কিভাবে হয়, ডিএনএ সংখ্যা বৃদ্ধি করে যে প্রসেসটা, এটা ইম্পর্টেন্ট। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং, কিভাবে মাতৃত্ব পিতৃত্ব নির্ণয় অথবা অপরাধী শনাক্তকরণ করা যায়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মেন্ডেলের সূত্র, লম্বা খাটো, এটা বইয়ে দেওয়া আছে না, ওইভাবে মটরশুঁটি দিয়ে ওইটাই। লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, সেক্স ক্রোমোজোম যেমন এক্স এবং ওয়াই কিভাবে লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে। দুটা ডিজিজ এখানে পড়তে হবে, থ্যালাসেমিয়া এবং বর্ণান্ধতা, এই দুটো ডিজিজ কিন্তু পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। দুটাই তোমার বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তানে স্থানান্তরিত হয়। আর ক্রোমোজোমের ভূমিকা বংশগতি নির্ধারণে, ঠিক আছে, এইটা একটু পড়বা। তাহলে এই তো এই প্রশ্নগুলো এখান থেকে বারবার বিগত বছরগুলোতে এসেছে। তাহলে এতটুকু হচ্ছে আমাদের মূল কথাবার্তা ছিল। আমাদের 13 এবং 14, 13 নাম্বার চ্যাপ্টার সবার পড়া দরকার নাই, যারা 100% মার্কস পেতে চাও তারা পড়বা। খাদ্য শিকল, খাদ্যজাল, বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান। এবং লাস্টের যে চ্যাপ্টারটা আছে জীব প্রযুক্তি, জীব প্রযুক্তিও তোমার হচ্ছে সবার জন্য না, তোমার যারা 100তে 100% মার্কস পেতে চাও তারা পড়বা। মানে এখান থেকে প্রশ্ন হতে পারে, কিন্তু এখানে বেশ কিছু ধাপ আছে একটু কঠিন। হ্যাঁ, প্রথমে যদি না পড়ে থাকো এখন পড়তে কষ্ট হবে, এই কারণেই আমি এটাকে সবাইকে পড়তে নিষেধ করছি আর কি। এখান থেকে টিস্যু কালচারের বিভিন্ন ধাপ, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির বিভিন্ন ধাপ এবং অবদান চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কিন্তু সাজেশন কমপ্লিট, ঠিক আছে। তাহলে এই সাজেশন থেকে আমরা কি বুঝলাম, আমাদের কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আমাদের সবাই পড়বো না, সেটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার, কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে আমরা সবাই পড়বো, যে চ্যাপ্টারগুলো 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার, 4 নাম্বার চ্যাপ্টার, 5,
6 8 11 12। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 এই চ্যাপ্টারগুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো কিন্তু সবাই পড়বা, সবাই পড়লে আশা করছি এই চ্যাপ্টারগুলো থেকেই তুমি কমন পাবা। এর মধ্যে 5 নাম্বার চ্যাপ্টার যদি তুমি মনে করো যে পড়বা না, যারা 80% মার্কস নিয়ে সন্তুষ্ট থাকতে চাও, তারা 5 নাম্বার চ্যাপ্টারটাও কিন্তু স্কিপ করতে পারবা। বাট 1 2 4 এই চ্যাপ্টারগুলো সুন্দর করে পড়বা। 6 নাম্বার 8 11 এবং 12 এই চ্যাপ্টারগুলো কিন্তু মিস করা যাবে না। যে প্রশ্নগুলো দেখলাম মানে দিয়ে দিলাম সেগুলো তুমি পড়ে যাবা। দেখো এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে যাও, আমি বারবার বলছি আমার বিশ্বাস ইনশাআল্লাহ প্রশ্ন যদি ভালো করে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে যদি প্রশ্ন সেট করা হয়, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোই আসবে। কারণ এটা আমি বলছি না, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি এই সাজেশনটা দিয়েছি তোমাদেরকে। তাহলে কেন সাজেশন থেকে কমন পড়বে না? অবশ্যই কমন পড়বে, 100% কমন পড়বে। তুমি যা পড়বে এখান থেকে তাই তোমার কমন আসবে। আত্মবিশ্বাসের সাথে পড়তে হবে, কনফিডেন্টলি পড়তে হবে, ঠিক আছে? তো এখন দেখো এখান থেকে কিন্তু মনে করো তুমি যদি 5 সেট প্রশ্ন কমন পাও, হ্যাঁ আমি 3 এবং 4-এর কথা বেশি করে হাইলাইট করছি, তুমি যদি প্রত্যেকটা প্রশ্নে 7 করে পাও, 5 7 35 নাম্বার কিন্তু তুমি এমনি পাচ্ছ, 35 নাম্বার তুমি কিন্তু এমনি পাচ্ছ। হ্যাঁ ভালো করে খেয়াল করো, 50-এর মধ্যে তুমি কিন্তু এমনি 35 পাচ্ছ। আর তুমি কি 1 এবং 2 থেকে প্রশ্ন কমন পাবে না তাই তোমার মনে হয়? অবশ্যই তুমি পাবা। তুমি যদি এটা ফলো করো, এই টিপসগুলো ফলো করো, এই টপিকগুলো ফলো করো, তুমি 50-এর মধ্যে, তুমি যদি সারা বছর কিছু নাও পড়ে থাকো তাও কিন্তু এই টিপস ফলো করলে তুমি মিনিমাম এখান থেকে 40 মার্কস পাবে 50-এর মধ্যে। তারপর তোমার ওখানে মানে যে এমসিকিউ, সেখানে তুমি 15 মার্কস কি পাবে না? অবশ্যই তুমি পাবা। 40 আর 15 কত হচ্ছে? 55। প্র্যাকটিক্যালে তোমার 25 এমনি পাবা, তোমার তো 80 এমনি হয়ে যাচ্ছে, তাই না? তো তোমাকে এ প্লাস কেন, কে দিবে না? এ প্লাস ঠেকায় কীভাবে? অবশ্যই এ প্লাস হবে। ভয় পাওয়ার কিচ্ছু নয়। যাদের প্রিপারেশন খারাপ তারা ভিডিওটা বারবার দেখবা, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে তোমার অনেক উপকারে আসবে। এবং এইভাবেই পড়ো, আল্লাহ ভরসা। তাহলে এই ভিডিওটা ভালো করে দেখো এবং দেখার পরে এইভাবে স্টাডি করতে শুরু করে যাও, ইনশাল্লাহ তোমার 100%ই কমন আসবে। এবং 1 আর 2 এগুলো কিন্তু তুমি একটু বই থেকে ছোট ছোট যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নিও, তাহলে ইনশাল্লাহ কমন পড়বে। তাহলে আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।